ফুটবল বিশ্বকাপ হোক কিংবা ইউরোপিয়ান লিগ, যা দেখে বাংলাদেশের ফুটবল ফ্যানরা বুঁদ হয়ে থাকে তারকাদের পায়ের জাদুতে। বাংলাদেশের যার জনপ্রিয়তার কখনো কোনো কমতি ছিল না, কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশি ফুটবলের জনপ্রিয়তা সেটা কোন পর্যায়ে আছে। হামজা, সমিত, সোমরা না হয় ইতিহাসের সবচেয়ে বড় তারকা হয়ে সামনে এসেছেন, কিন্তু সাকসেস সেটার জন্য অপেক্ষা যে এখনো ঘোচেনি। কিন্তু মেন্স টিম না পারলেও বাংলাদেশের উইমেন্স টিম সেই শূন্যস্থান পূরণ করে দিয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র্যাঙ্কিংয়ে বিশাল জাম্প দিয়েছে বাংলাদেশ নারী দল। এক লাফে 24 ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন 104-এ। সাফল্য, শিরোপার হাত ধরে এই অর্জন তা সবারই জানা, কিন্তু পর্দার পেছনে এমন কিছু আছে যা এখনো সামনে আসা বাকি। এমন কিছু প্রশ্ন আছে যার সমাধান হওয়াও জরুরি। এই বিষয়গুলো নিয়ে আমরা আজ কথা বলবো। আমাদের সাথে আছেন ক্রীড়া বিশ্লেষক আহমেদ শায়েক। আহমেদ শায়েক, আপনাকে স্বাগত খেলা যোগে। বিগ সাকসেস ফর উইমেন্স টিম। আমরা দেখতে পাচ্ছি যে এত বড় জাম বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। সবার আসলে প্রশ্ন থাকে যে এটা কিভাবে সম্ভব হলো। মানে র্যাঙ্কিং প্রসেসটা আমরা অনেকে জানি না, আমরা শুধু দেখি পয়েন্ট এবং র্যাঙ্কিং, বাট এর পেছনের গল্পটা কি? আচ্ছা, আপনার র্যাঙ্কিং বেসিক্যালি ফিফা র্যাঙ্কিং পুরোটা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মতন, এবং এই ক্যালকুলেশনের একটা ফর্মুলা আছে, এবং এই ফর্মুলার উপর বেস করে পয়েন্ট হয়। ওই পয়েন্টে যে কিনা উপরে নিচে ওঠানামা করে তারই র্যাঙ্কিং ওঠানামা করে। তো এখানে ফর্মুলাটা হচ্ছে যে আপনার যখন নতুন র্যাঙ্কিংটা ওরা মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা করবে, পুরানো যে র্যাঙ্কিং সেটার সাথে একটা ফর্মুলা যোগ হয়। সেটা হচ্ছে যে আপনার ওরা মানে এটা অ্যাকচুয়াল রেজাল্ট মাইনাস এক্সপেক্টেড রেজাল্ট, আর এটার সাথে গুণ করে হচ্ছে যে ম্যাচটা কত ইম্পর্ট্যান্ট ছিল সেটার উপরে বেস করে। তো এখানে অ্যাকচুয়াল রেজাল্ট তো আমরা যেটা ম্যাচ হচ্ছে ওই সময়ের মধ্যে সেগুলো ক্যালকুলেশন তো আমরা পাই, কিন্তু এক্সপেক্টেড রেজাল্টের ক্ষেত্রে এখানে ফিফার অনেক কিছু নিয়মকানুন আছে। ফিফার এক্সপেক্টেড রেজাল্ট বলতে যে আপনার সেই দুইটা টিমের মধ্যে কে বেশি র্যাঙ্কিংয়ে এগিয়ে বা পিছিয়ে আছে এটা নিয়ে একটা ক্যালকুলেশন হয়। তারপর কতগুলো গোল ডিফারেন্সে খেলাটা হলো, খেলাটাকে ড্র হলো নাকি গোল ডিফারেন্স থাকলো, তারপর ম্যাচটা হোম অ্যান্ড অ্যাওয়েতে হলো কি না। তো এইসব ব্যাপারগুলো এক্সপেক্টেড রেজাল্টের ক্ষেত্রে ফিফা আগে থেকে একটা এক্সপেকটেশন থাকে। সো সেখানে হয়তো আমাদের ওইটার উপরে ডিপেন্ড করে। আর লাস্টে যেটা গুণ হয় সেটা হচ্ছে ফিফা মানে এই ম্যাচটা কত ইম্পর্ট্যান্ট। এটা কি ফ্রেন্ডলি ম্যাচ, নাকি এটা হচ্ছে কোনো ইন্টারন্যাশনাল নর্মাল ম্যাচ, নাকি আপনার এখানে আবার কোনো কম্পিটিশনের ম্যাচ, নাকি আবার ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাচ। সবচেয়ে বেশি দাম পায় হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাচ। তো এখানে এবার যেই কারণে আর কি আমরা এত বড় একটা জাম্প দিলাম, তার কারণ হচ্ছে প্রথমত এটা ছিল এএফসি এশিয়ান কোয়ালিফায়ার। তো এটা খেলাও হয়েছিল ফিফা উইন্ডোর মধ্যে। তো যার কারণে যেহেতু একটা পুরাটা কনফেডারেশনের মধ্যে খেলা, তো এটার ইম্পর্টেন্সটা অনেক বেশি ছিল, ওই পয়েন্টের যে গুণনটা। আর এক্সপেক্টেড আর অ্যাকচুয়ালের মধ্যে যে এখন আপনি যদি ওই যে গ্রুপে গিয়ে খেলাটা হলো, যেখানে কিনা ছিল হচ্ছে যে আপনার মায়ানমার ছিল, তুর্কমেনিস্তান ছিল, আর হচ্ছে বাহরাইন ছিল। সো ওইখানে আপনি যদি তুর্কমেনিস্তান ছাড়া বাকি দুইটা টিমেরই কিন্তু আমাদের এক্সপেক্টেড ছিল যে আমরা হারবো, কারণ আমাদের র্যাঙ্কিং থেকে অনেক উপরে ছিল, কিন্তু দুইটা টিমের সাথে আমরা জিতে গেছি। তো যার কারণে আমাদের অ্যাকচুয়াল রেজাল্টটা অনেক বেশি বেটার হয়ে গেছে। তো আপনি দেখবেন এই কারণে আমরা সবচেয়ে বেশি জাম্প দিয়েছি। আবার আপনি অন্য সাইডে যদি বাহরাইনকে দেখেন, যারা কিনা ছিল, তাদের এক্সপেক্টেড ছিল তারা বাংলাদেশ এবং তুর্কমেনিস্তানকে হারাবে, কিন্তু তারা বাংলাদেশের কাছেও হেরে গেছে, আবার তুর্কমেনিস্তানের সাথে ড্র করেছে। তো যার কারণে ফিফা র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি নিচেও নেমে গেছে কিন্তু বাহরাইন। সেটা খুবই ইন্টারেস্টিং একটা হিসাব। এখানে গতকালকে ফিফা একটা পোস্ট আমরা দেখলাম বাংলাদেশ নারী দলকে নিয়ে। সেখানে দুটো ইম্পর্টেন্ট জিনিস রয়েছে। একটা হচ্ছে বাংলাদেশ নারী দলের এই সাকসেসের পেছনে একটা প্রোগ্রাম রয়েছে বাফুফের, যে এম্পাওয়ার হার 2024-2027, এবং আরেকটা রয়েছে ফিফার ফরওয়ার্ড ফান্ডিং, যেটার মাধ্যমে আসলে বাংলাদেশের নারী দলকে বলা যায় আমরা দেখভাল করছি। অন্যান্য দেশে যেটা হয় না সেটা বাংলাদেশে হচ্ছে। অন্যান্য দেশে যেখানে নারী ফুটবলারদের দেখভাল করা হয় বা তার দায়িত্ব নেওয়া হয় ক্লাবগুলোর মাধ্যমে, সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই দায়িত্বটা সামলাচ্ছে। এতে করে কি আমাদের ফুটবলকে নিয়ে, নারী ফুটবলকে নিয়ে বেশি দূর ভাবার কোনো সুযোগ রয়েছে? আপনার যে জিনিসটা যে বাইরের দেশে একটা প্রপার লিগ সিস্টেম থাকে, সো লিগ সিস্টেমের আন্ডারে হচ্ছে ক্লাবগুলোর আন্ডারে কন্ট্রাক্টে থাকে প্লেয়াররা। কিন্তু আপনি যদি বাংলাদেশের ধরেন 10 বছর আগের থেকে আর্থসামাজিক অবস্থাটা চিন্তা করেন, সেক্ষেত্রে এরকম ক্লাবগুলো হয়তো নারী ফুটবলে এত বেশি ইন্টারেস্টেড ছিল না, যেটা কিনা সামনে হবে, কারণ এখন এই সাকসেসের উপরে বেস করে। তো এই যে লাস্ট যে 10 বছরে, তখন যেহেতু আপনার কোনো ক্লাবগুলো খুব একটা বেশি ইন্টারেস্টেড ছিল না, তো আপনার ওইরকম একটা সিস্টেম তৈরি করা যে মেয়েরা ক্লাবে থাকবে, সেখানে খেলবে, ওখানে আর্ন করবে, এই ব্যাপারটা অনেকটা রিয়েলিস্টিক ছিল না। তো এখন যে জিনিসটা হয়েছিল, যার কারণে আপনাকে যদি মানে ওমেন্স ন্যাশনাল টিম চালাতে হয়, তাহলে আপনাদের কোনো একটা প্রসেস তো নিতে হবে। তো যেটার জন্য আগের কমিটিগুলো যে প্রসেসটা নিয়েছিল, যে ফেডারেশনই হচ্ছে মেয়েদেরকে একটা কন্ট্রাক্টের আন্ডারে নিয়ে এসে তাদেরকে আর কি বিভিন্নভাবে কোচিং দিয়ে একটা টিম দাঁড় করিয়েছে।
তো এটাতে সুবিধা কি হয়েছে? এটাতে সুবিধা হয়েছে যে বিএফএফ অনেক ফিফা ফরওয়ার্ড যে ফান্ডগুলো, যেগুলো কথা আপনি বলছিলেন, এই টিমটাকে দেখিয়ে ফিফা ফরওয়ার্ড ফান্ডগুলো নিয়ে এসছে, এবং এই ডেভেলপমেন্টের উপরই বেস করে মেয়েরা কিন্তু আজকে এত দূর পর্যন্ত এসছে। সো ইনিশিয়ালি স্টার্ট হিসেবে তখন এটা অনেক বড় একটা হেল্পফুল একটা ব্যাপার ছিল, বাট এখন যদি আপনি এটা টপ লেভেলে বা এলিটদের সাথে যে আপনি খেলতে যাচ্ছেন এএফসি এশিয়ান কাপে, ওই রকম পর্যায়ে টিমের সাথে টেক্কা দিতে গেলে আপনাকে ক্লাব সিস্টেমে আসতেই হবে, আপনাকে লিগ সিস্টেমে আসতে হবে, কারণ মেয়েদেরকে কন্টিনিউয়াস একটা কম্পিটিটিভ খেলার মধ্যে আনতেই হবে। কারণ আদারওয়াইজ এই শুধু ন্যাশনাল টিম থাকলে বা বয়সভিত্তিক দল থাকলে যেটা হবে যে আপনি কালে ভাদ্রে 3 মাস বা 2 মাস পর পর ম্যাচ খেলার সুযোগ পাবেন, কিন্তু লিগ থাকলে সারা বছর ধরেই মেয়েরা একটা খেলার মধ্যে থাকবে। এটাতে তাদের যে গেম টাইম বা গেমের যে এক্সপিরিয়েন্স, এটা বাড়তে থাকবে তখন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি লিগ করলে, এর আগে আমাদের যে লিগগুলো আমরা দেখতে পেলাম সেখানে দুটো ক্লাব বা একটা ক্লাব দেখা যেত যে তারা ফুল পাওয়ারটা নিয়ে নিচ্ছে বা মেইন আমাদের প্লেয়ারদের নিয়ে নিচ্ছে, বাকি দলগুলো নাম খাওয়া আসতে তারা অংশগ্রহণ করে। এই যে একটা ফেয়ার কম্পিটিশন যেখানে সব দলগুলো সমান সুযোগ সুবিধা পাবে, এই জায়গাগুলোতে আসলে কি পরিবর্তন করা যেতে পারে? পুল সিস্টেমে আসবে নাকি চুক্তিভিত্তিকভাবে যাবে ফুটবলাররা ক্লাবগুলোতে? যে কোনো ফুটবল লিগেই বলেন না কেন, সেখানে যদি আপনি কোনো টাইপের পুল করেন তাহলে সেটা সেই ফুটবলের জন্য একটা সর্বনাশ ডেকে নিয়ে আসবে। যে জিনিসটা করতে হবে, মার্কেটটা ওপেন থাকতে হবে, যে ক্লাবরে এসে যে যার মতন প্লেয়ার কিনতে পারবে। এটাতে হবে কি, প্লেয়ারেরও মার্কেট ভ্যালু বাড়বে। আপনি সর্বোচ্চ যে জিনিসটা করতে পারেন যে আপনি প্লেয়ার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিছু ব্যারিয়ার রাখতে পারেন, যেরকম ফার্স্ট 11-এ ধরেন 2 জন আন্ডার 18-এর প্লেয়ার থাকতে হবে, অথবা ধরেন বিদেশি থাকতে হবে 2-3 জন। এরকমভাবে আপনি যখন একটা ক্রাইটেরিয়া সেট করে দিবেন, ওর মধ্যে টিমগুলোকে ক্যালকুলেশন করতে হবে। কিন্তু ফার্স্টে যদি আপনি পুল করে দেন যে ন্যাশনাল টিম 2 জনের বেশি নেওয়া যাবে না, তখন হবে কি, পুরো প্লেয়ারদের যে তাদের যে এবিলিটি সেইটার উপরে বেস করে তারা পেমেন্ট পাবে না, যার কারণে হবে কি তাদের পারফরমেন্স ডাউনের দিকে থাকবে। এই বিষয়ে একটা কথা মেনশন করতে হয় যে আমরা দেখতে পাচ্ছি আমাদের 3 জন সিনিয়র ফুটবলার তারা এখন এই মুহূর্তে ভুটানে লিগ খেলছেন, সেখানে তারা 14 গোল, 20 গোল, 21 গোল দিচ্ছেন। শক্তির মত্তার একটা পার্থক্য ওখানে স্পষ্ট। আবার বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি আগের লিগগুলোতে যে কিংস দিচ্ছে 20টা গোল, 17টা গোল, আবার নাসরিনকে দেখতে পাচ্ছি তারও 20টা দিচ্ছে, 15টা দিচ্ছে, অন্য দলগুলো কিছুর কোন ঠাসা। এক্ষেত্রে আবার অনেকে বলছেন যে পুল প্রথা হলে সব দলগুলো সমান সুবিধা পেতে পারে, ফুটবলারও কম্পিটিটিভ একটা মুড পেতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে ফুটবলারদের জন্য কোনটা বেনিফিশিয়ারি? ফুটবলারদের জন্য বেনিফিশিয়ারি সবচেয়ে, একটা ফুটবলার তখনই ফুটবল খেলবে যখন সে পেমেন্টের দিকে, মানে যখন ক্লাব সিস্টেমে আপনি যাবেন তখন একটা পেমেন্টের ব্যাপার চলে আসে। কারণ ন্যাশনাল টিমে আপনার সবাই সেম পেমেন্ট পাচ্ছে, সেই হিসাবে খেলছে, কিন্তু যখন ক্লাবে যাচ্ছে তখনই ক্লাবের এনভায়রনমেন্টটা কিন্তু পুরো ন্যাশনাল টিম থেকে ডিফারেন্ট। আর আপনার ক্লাব সিস্টেমে যে কোনো ক্লাব সে ইনভেস্ট করবে, সে চিন্তাই করবে যে আমি এখানে টিম জিততে চাবো। আপনি যখন ম্যানচেস্টার ইউনাইটেডের কথা বলেন, ম্যানচেস্টার সিটির কথা বলেন, এরা যখন ক্লাব সিস্টেমে আসে এরা ইনভেস্ট করে ওই ক্ষেত্রেই যে আমাকে শিরোপা জিততে হবে বা আমার ব্র্যান্ডিংটা বাড়াতে হবে। এটা ফিনান্সিয়াল একটা বড় ব্যাপার আছে। আবার যদি একটু আবার মাঠের খেলায় ফিরি, যেখানটাতে আমরা চাই আমাদের ঋতুপর্ণারা, তহুরা যারা রয়েছেন তারা ইউরোপিয়ান লিগে খেলবে। আমরা দেখতে পেয়েছি বাহুফের সহসভাপতি ফাদ কমিটি বলেছিলেন কথা যে অস্ট্রেলিয়ার একটা লিগ থেকে, একটা দল থেকে আসলে ঋতুপর্ণার প্রতি আগ্রহ দেখানো হয়েছে, অনেকেই আসলে ইউরোপিয়ান ফুটবলে খেলতে পারে কয়েক মাসের মধ্যে। ইজ ইট পসিবল, মানে এটা কি আসলেই সম্ভব কিনা যে আমাদের বাংলাদেশের নারী ফুটবলার ইউরোপে খেলবে, এবং যদি পসিবল হয় তাহলে এখানে আসলে নেগোসিয়েশনটা কারা করবে? আচ্ছা, এখন যে জিনিসটা, যে এখানে নেগোসিয়েশনের কাজ মূলত থাকে যে এজেন্টের বা মানে প্লেয়ারদের একজন রিপ্রেজেন্টেটিভ থাকবে, সেই হিসাবে যদি 18 বছর বয়সের বেশি হয় আর 18 বছর বয়সের নিচে হলে সেক্ষেত্রে তাদের প্যারেন্টসরা হচ্ছে এখানে নেগোসিয়েটটা করবে। সো অবভিয়াসলি বাংলাদেশে এর আগে কখনো খুব কম সংখ্যক প্লেয়ারের কি বাংলাদেশের বাইরে গিয়ে খেলেছে, সেটা শুধুমাত্র জামাল ভুঁইয়া এবং আই থিঙ্ক 2-1 হয়তো হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে যে জিনিসটা, যে প্রপার কমিউনিকেশনটা হতে হবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের বাইরের দেশের ক্লাবগুলোর সাথে প্রপার কমিউনিকেশনটা হয় না ফিফার নিয়মগুলো মেনে। কারণ যখন বাইরে থেকে কেউ আপনাকে অ্যাপ্রোচ করছে খেলার জন্য, তারা চাবে যে ফিফার সকল নিয়মকানুন মেনে যাতে ট্রান্সফারটা হয়, কারণ এখানে অনেক কিছু ইনভলভ থাকে। তো ওই ক্ষেত্রে যে যখন ডিল করবে তাকে প্রপার কমিউনিকেট এবং প্রপার ফিফার নিয়মকানুন জানতে হবে, তাহলে হবে কি এই পুরো প্রসেস বা এই পুরো জার্নিটা অনেক সহজ হবে। এবং অবশ্যই এখন আমাদের মেয়েদেরা যেই লেভেলে খেলছে এবং যেই লেভেলে প্রমোশন পাচ্ছে ফিফার তরফ থেকেও, বাইরের যে কোনো লিগ থেকেই অফার আসাটা খুব একটা বড় ব্যাপার না। তো সেক্ষেত্রে আসলে আমরা দেখতে পাচ্ছি যে লিগ, আমাদের নারী ফুটবলার বিদেশি লিগে খেলবেন, এতে তাদের পারফরমেন্সও একটা ডেভেলপমেন্ট হবে। তবে এই পারফরমেন্সের খাতিরে আমরা দেখতে পাচ্ছি যে বাফে থেকে বলা হচ্ছে যে তারা প্রবাসী ফুটবলার, নারী ফুটবলারদেরকে ইনক্লুড করার একটা ট্রাই করবে। সামনে বাংলাদেশের সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম রয়েছে এএফসি এশিয়ান কাপ। এখন কথা হচ্ছে যে নারী ফুটবলারদের আপনারা একটা জায়গা রাখলেন, একসাথে এতদিন ধরে নার্চার করলেন, তাদের মধ্যে যে বন্ডিং আমরা দেখতে পেয়েছি, সেটা মাঠে হোক বা মাঠের বাইরে আন্দোলনে হোক,
সেই ক্ষেত্রে আসলে এরকম একটা বড় মঞ্চে একটা সাফল করা, নতুন প্লেয়ার ইনক্লুড করা, সেটা পুরো দলের মধ্যে কেমন ইম্প্যাক্ট পড়তে পারে যদি এটা হয়, আর সেক্ষেত্রে মাঠে পারফরমেন্সে কোনো ধরনের হ্যাম্পার হতে পারে কিনা? এখানে যদি নতুন কিছু ইনক্লুশন করা হয়, যদি বাইরে, আমি বলবো যেই ইনক্লুড হোক না কেন, এখানে শুধু আপনি বংশোদ্ভূত প্লেয়ারের কথা বলছেন, বাট আমি বলবো এখানে সাবিনা মাসুরের কথাও চিন্তা করা উচিত। কারণ বড় একটা স্টেজে যখন খেলতে যাবে তখন এক্সপিরিয়েন্স প্লেয়ারদের দাম অনেক বেড়ে যায়, কারণ তারা হয়তো মাঠে 5 থেকে 10 মিনিট বেশ ভালো একটা ইনপুট দিতে পারে তার এক্সপিরিয়েন্সের জন্য। তো যেই লেভেলেই প্লেয়ার আপনি আনেন না কেন, এখন আমাদের পিটার বাটলার সে সাকসেসের ওয়েটা দেখিয়ে দিয়েছে যে মেয়েদেরকে নিয়ে সে সাকসেস পাচ্ছে, এবং এই সাকসেসে তার একটা মানে মেথড আছে, তার একটা খেলার ধরন আছে এবং ফিটনেস লেভেল আছে। কেউ যদি বাড়ি থেকে এসে তার ফিটনেস লেভেল তার মেথডের সাথে যুক্ত হতে পারে এবং এই মেয়েদের যে পারফরমেন্স সেটাকে আরও এলিভেট করতে পারে, আরও উঠায় নিয়ে আসতে পারে, আই থিঙ্ক এখানে যে কোনো মানুষকেই সেই সুযোগটা দেওয়া উচিত। তো এখানে মেইন জিনিসটা যেটাই, যে বাটলারের যে ফিটনেস লেভেল এবং যে মেথোডোলজি বা যেই ট্যাকটিক্সে সে খেলে সেটার সাথে মিশে যেতে হবে, নতুন কোনো কিছু এখানে উদ্ভাবন করা যাবে না। আর এই ক্ষেত্রে আরেকটা কথা রয়েছে, সেটা হচ্ছে সামনে যেহেতু মার্চে বাংলাদেশের সবচেয়ে বড় একটা মিশন এফসি এশিয়ান কাপ, তার আগে আমরা কি লিগকে প্রাধান্য দিব নাকি বাংলাদেশের মেয়েদেরকে বাইরে ট্রেনিং করানোর জন্য ইন্টারন্যাশনাল ম্যাচ খেলানো সেটাকে প্রায়োরিটি দিব? কোনটা প্রায়োরিটি লিস্টে আমাদের আগে থাকা উচিত? লিগ হলে তো খুবই ভালো। আমি বলবো যে ফ্যাসিলিটি দিতে পারবে ক্লাবগুলো, সেটা হচ্ছে একটা ব্যাপার, যে কয়টা ক্লাব এখানে এগিয়ে আসবে, কয়টা ক্লাব এখানে পার্টিসিপেট করবে, এটা একটা বড় ব্যাপার হয়ে যাবে। বাট যদি একটা লিগ করা যায় আপনার ডিসেম্বরের দিকে, তাহলে সেই ক্ষেত্রে মেয়েদের জন্য একটা ভালোই হবে, যে একটা কম্পিটিটিভ ব্যাপারের মধ্যে থাকবে। কারণ অক্টোবরে মেয়েদের একটা ফিফা উইন্ডো আছে যেখানে তারা 2টা ফ্রেন্ডলি ম্যাচ বা 2টা মানে ম্যাচ খেলতে পারবে। তো সেখানে ওই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার পরে কিন্তু আপনি মার্চের আগে আর কোনো খেলা পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে আমার মতে বেস্ট যে জিনিসটা হবে, যে নভেম্বর ডিসেম্বরের দিকে যদি একটা লিগ করা যায় তাহলে মেয়েরা খেলার মধ্যে থাকলো, আর মার্চে যে খেলাটা হবে তার আগে অ্যাটলিস্ট 1 মাস যদি একটা অস্ট্রেলিয়া একটা ক্যাম্প করা যায় তাহলে এটা মেয়েদের জন্য খুবই ভালো হবে। এবং আমরা দেখতে পাই যে পুরুষ ফুটবল দলের জন্য অপোনেন্ট পাওয়া, শক্তিশালী অপোনেন্ট পাওয়া খুব টাফ হয়ে থাকে, কিন্তু বাংলাদেশের নারী দলের জন্য সেটা কিন্তু হয়ে থাকে না। আমরা দেখতে পেয়েছি জর্ডান, ইন্দোনেশিয়ার সাথে আমরা একটা ত্রিদেশীয় সিরিজ খেলেছিলাম এশিয়ান কাপ বাছাইয়ের আগে। তো আশা করা যায় যে ভালো একটা অপোনেন্ট বাফে থেকে আসলে ম্যানেজ করা সম্ভব হবে। জি, তার কারণ হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা যে সবাই একটু খেলতে চায়, আর এখন আপনি যেই লেভেলে প্রমোশন আমাদের মেয়েরা পাচ্ছে, তো এখন সব টিমই চাবে যে বাংলাদেশের সাথে খেলে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার জন্য, যে আসলে তাদের লেভেলটা কতটুকু। তো আই থিঙ্ক এখন আমরা যদি ভালোভাবে প্রপোজ করতে পারি বিভিন্ন দেশের অপোনেন্টকে, এবং সেটা ফিফা উইন্ডোর মধ্যে, কারণ অন্যান্য দেশে কিন্তু আবার লিগ চলমান, তারা কিন্তু লিগের মধ্যে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে না। তো এটার জন্য আমাদেরকে সিলেক্ট করে দেখতে হবে যে কাদের দেশে লিগ চলমান, এবং সেখানে যদি লিগ চলমান না থাকে তাহলে আমরা ফিফা উইন্ডোর বাইরে চাইতে পারি, বাট আদারওয়াইজ ফিফার মধ্যেই চাইতে হবে। অবশ্যই আমরাও চাই যে একটা ভালো অপোনেন্ট, একটা কেন একাধিক ভালো অপোনেন্টের বিপক্ষে বাংলাদেশ নারী দল তাদের প্রস্তুতি নিয়ে আসলে এশিয়ান কাপ মাঠে নামুক। অনেক ধন্যবাদ আহমেদ সোহাগ আপনাকে আমাদের সাথে থাকার জন্য।